আমার চ্যানেল লিভ লাইফ বংসাইজের নতুন একটা ব্লগে আপনাদের জানাই ওয়েলকাম। কেমন আছেন আপনারা সবাই? আজ অনেক দিন পর আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গেছি আপনাদের কাছে। এতদিন তো দেখিয়েছি বিদেশের ব্লগ, আর এবার থেকে আমার ব্লগে শুধুই আমার দেশ। গত বছর এই সময়ে আমরা গিয়েছিলাম ব্রাইটন, আর এই বছর আমরা এসে গেছি বাংলার ব্রাইটন, আমাদের সুন্দরী দীঘাতে। এই উইকেন্ডের ছুটিতে এসেছি দীঘা, আর দীঘা এসে আছি ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের দীঘালি 1। আমাদের তো বেশ ভালোই লাগছে। তো হোটেলটা কীরকম আর কিভাবে কি বুকিং করতে হয় না হয়, কীরকম খরচ বা কী কী ফ্যাসিলিটিস আছে, সেই সব কিছু নিয়েই আজকের এই ভিডিওটা। এর মধ্যে থাকছে আমাদের কলকাতা থেকে দীঘা আসার জার্নি আর বাকি সবটুকুই। চলুন তাহলে ভিডিওটা এখান থেকেই গরম আজ শুরু করা যাক। আজ আগস্ট মাসের 24 তারিখ, শনিবার সকাল সকাল আমরা তিনজন মিলে চলে এসেছি সাঁতরাগাছি স্টেশনে। সাঁতরাগাছি থেকে প্রত্যেক শনিবার একটা দীঘা স্পেশাল ট্রেন ছাড়ে। যদিও দীঘা যাওয়ার জন্য সবথেকে পপুলার ট্রেন বোধহয় তাম্রলিপ্ত এক্সপ্রেস, কিন্তু সেটা আছে সকাল 7টা 5-এ। তাই সেই ট্রেনটা এই সাঁতরাগাছি এসে ধরতে গেলে অনেক ভোর ভোর উঠতে হতো, যেটা আমার মতন কুড়ে মানুষের জন্য একদমই সহজ কাজ নয়। তাই জন্য আমরা এই সাঁতরাগাছি দীঘা স্পেশাল ট্রেনটায় করে দীঘা যাব। এই ট্রেনটা সপ্তাহে মাত্র 2 দিন চলে, শনিবার আর রবিবার। আজ শনিবার সকাল সকাল কিন্তু রাস্তায় ভীষণ জ্যাম ছিল। নিউ টাউন থেকে এই সাঁতরাগাছি আসতে আমাদের প্রায় 1 ঘন্টা 15-20 মিনিট মতো সময় লেগে গেল। আর কিছুক্ষণের মধ্যেই চলে এলো 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন। রিজার্ভড কম্পার্টমেন্টে সিট খুঁজে পেতে বিশেষ অসুবিধে হলো না। সবাই ঠিক মতন বসতে না বসতেই ট্রেন পাড়ি দিল দীঘার দিকে। আমরা চললাম সমুদ্রের দিকে। তবে সকাল 9টা 10-এর টাইমিং হলেও ট্রেন ছাড়তে কিন্তু একটু লেট হয়ে গেল। প্রায় 15-20 মিনিট পরে আমাদের ট্রেন ছাড়লো। এখন ঘড়িতে প্রায় 9:30 বাজছে। যা হোক, চলুন তবে এবার আমার সাথে দীঘা ভ্রমণে। এর আগে লন্ডনে থাকতে আমি আপনাদের লন্ডনের ট্রেন জার্নির প্রচুর ভিডিও দেখিয়েছি সেখানে কত স্পিডে ট্রেন চলে। আমাদের দেশের ট্রেনও কিন্তু কম জোরে ছুটছে না। ট্রেনের সাথে চলতে চলতে আমরা পেরোলাম রূপনারায়ণ নদী। সাঁতরাগাছি থেকে দীঘার মধ্যে এই ট্রেনটা মাত্র 5টা স্টেশনে দাঁড়ায়: উলুবেড়িয়া, বাগনান, মেচেদা, তমলুক, কাঁথি, আর তারপরের স্টেশনই হলো দীঘা। আজকের ওয়েদারটাও ভারী ভালো, রোদও ওঠেনি আবার বৃষ্টিও পড়ছে না, মেঘলা ঠান্ডা ঠান্ডা। আর তার মধ্যে যোগ্য সঙ্গ দিচ্ছে মেচেদার এই বিখ্যাত আলুর চপ, যেটা ট্রেনে উঠে আমি কিনে নিয়েছি। ইংল্যান্ডের ট্রেন জার্নিতে এই একটা জিনিস আমি ভীষণভাবে মিস করতাম: নানান রকম মানুষের দেখা। আমাদের দেশে ট্রেনে কিন্তু খুব তাড়াতাড়ি খুব ভালো সময় কেটে যায়। আমাদেরও দেখতে দেখতে 3-3.5 ঘন্টা যে কোথা দিয়ে চলে গেল নিজেরাও বুঝতে পারলাম না। আর চেয়েও এতটুকু বোর হলো না। আরও একটা ব্যাপার হলো, ট্রেনে উঠে যাই ওঠে আমি তাই খাই, তা সে হোক ঝালমুড়ি কিংবা এই পেপসি। সেই ছোট্টবেলার মতন অনেক দিন পর সেটা দেখতে পেয়েই আমরা 3 জনে 3টে কিনে নিয়েছি। আর যেও খাচ্ছে, ও খুব মজা পেয়েছে। যদিও এই পেপসিগুলো খাওয়া কিন্তু একদম রেকমেন্ডেড না, প্রচুর ফুড কালার ইউজ হয়, এমনকি এগুলো নাকি ড্রেনের জলে তৈরি। তাও এতদিন পর দেখা পেয়ে আমি তাই কিনে খেয়ে ফেলেছি। দেখুন, আমরা পৌঁছেও গেছি। এটা দীঘা স্টেশন। ট্রেন ছাড়তে মিনিট 15-20 লেট হলেও দীঘা এসে পৌঁছে গেছি একদম সময় মতো। ঘড়িতে এখন 12টা 45। স্টেশনের ঠিক বাইরেই অসংখ্য টোটো দাঁড়িয়ে আছে। যে কোনো একটা টোটোয় চেপে বসলেই হলো। সেই টোটোগুলো নিউ দীঘা, ওল্ড দীঘা, বিভিন্ন হোটেলে তারা নিয়ে যাচ্ছে। হোটেল বুক করা থাকলে তো কোনো অসুবিধেই নেই। হোটেল যদি বুক করা নাও থাকে তাহলেও টোটোওয়ালারা বিভিন্ন বাজেটের বিভিন্ন হোটেলে সবাইকে নিয়ে যাচ্ছেন।
আমাদের হোটেল তো বুক করাই আছে, আমরা টোটোয় চেপে সেখানে যেতে যেতে রাস্তার মাঝেই দেখে নিলাম দীঘাতে নবনির্মীয়মান জগন্নাথ ধাম মন্দির। আমাদের টোটো দাদা জানালেন মন্দিরের কাজ হয়তো শেষ হবে এবছরের ডিসেম্বরের দিকে, তারপরে কিন্তু দীঘার একটা আলাদাই আকর্ষণ হয়ে যাবে এই জগন্নাথ ধাম মন্দির। কি অপূর্ব সুন্দর দেখতে দেখুন। রাস্তায় দেখা মিলল এই হোটেলটা, এটা দীঘালি 2, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের প্রপার্টি এটাও, কিন্তু আমরা এটায় ঘর বুক করিনি, আমাদের ঘর বুক করা আছে দীঘালি 1-এ, সেটা ওল্ড দীঘায়। আর এই দুটো প্রপার্টিতেই ঘর বুক করতে গেলে সবাইকে অনলাইনে ঘরগুলো বুক করতে হবে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের নিজস্ব ওয়েবসাইট থেকে। স্টেশন থেকে টোটোয় চেপে মাত্র মিনিট 10-15 পথ, তার মধ্যেই আমরা চলে এলাম দীঘালি 1, WBTDCL এর এই প্রপার্টিটা। ভীষণ সুন্দর এই প্রপার্টিটা, আমরা অনেক রিভিউ দেখেছি আর সেই রিভিউ দেখেই আমরা আজ এখানে এসেছি। কীরকম আজকে আমাদের অভিজ্ঞতা হয় সেটা শেয়ার করব আজ আপনাদের সাথে। স্টেশন থেকে টোটোয় চেপে আসতে আমাদের নিল 100 টাকা, পুরো টোটোটাই বুক করতে হয়েছিল। এই দেখুন হোটেলটা বাইরে থেকে দেখতে ঠিক এই রকম। WBTDCL এর এই দীঘালি 1 যে বিশাল বড় কিছু প্রপার্টি তা কিন্তু না, মাত্র 3টে ফ্লোর আছে আর 3টে ফ্লোর মিলিয়ে হয়তো 15-16টা মতো রুম আছে, সেগুলো আবার 4টে ক্যাটাগরির রুম। তবে যেটা চোখ কাড়ে সেটা হলো এর এনাফ বড় সড়ো একটা পার্কিং স্পেস আর আছে অসংখ্য সবুজের সমাহার। হোটেলটা চারিদিকে এত সুন্দর গাছপালা আছে, এক নিমেষে আপনার মন ভালো হয়ে যাবে। তবে হোটেলটার একটা জিনিস হয়তো অনেকের কাছে একটু ডিসঅ্যাপয়েন্টিং হতে পারে, সেটা হলো দীঘায় এসে অনেকেই চান সি ফেসিং ঘরে থাকতে। দীঘালি 1 এই প্রপার্টিটার কোনো ঘরই কিন্তু সেইভাবে সি ফেসিং নয়। হোটেলের রিসেপশনে পৌঁছতে না পৌঁছতেই আমরা ওয়েলকাম ড্রিঙ্ক পেলাম। সেই ওয়েলকাম ড্রিঙ্ক খেতে খেতে বাদবাকি ফর্মালিটিসগুলো পূরণ করে নিয়েই আমরা চলে গেলাম আমাদের রুমে। আমাদের রুম ছিল ফার্স্ট ফ্লোরে। আমাদের রুমটা ছিল এসি ডিলাক্স ডাবল বেডেড রুম। এই রুমটা কিন্তু বেশ বড় সড়ো ছিল, ঢুকেই আমাদের ভীষণ পছন্দ হয়ে গেল। চলুন ঝটপট একটা রুম ট্যুর দিয়ে নেওয়া যাক। এই যে আমাদের ঘর, যার নম্বর 210। ঘরে ঢুকতেই প্রথমেই যেটা চোখে পড়বে সেটা হলো একটা এই বড় সড়ো ওয়ার্ডরোব। ওই দেখুন আর্য যেখানটায় দাঁড়িয়ে আছে। আর সেই ওয়ার্ডরোব ছাড়িয়ে একটুখানি এগিয়ে গেলেই চোখে পড়বে ধপধপে সাদা বিছানার চাদরে মোড়ানো এই বিশাল আকারের বিছানাটা। এই ঘরটায় মোটামুটি 2জন অ্যাডাল্ট আর 2জন বাচ্চা আরামসে থাকতে পারেন। সবথেকে ভালো ব্যাপার এখানে পাশবালিশও দিয়েছে, যেটা আমার ভীষণ দরকার। ঘরের অন্যদিকে রয়েছে সেন্টার টেবিল আর 2টো চেয়ার, আর তার ঠিক পাশেই একটা ওয়ার্কিং ডেস্ক আরও একটা চেয়ার। টিভি তো অবশ্যই থাকে যে কোনো ডিলাক্স রুমে, এখানেও তার অন্যথা নেই। আর সবথেকে ভালো বিষয় কি জানেন তো, যেটা চোখে পড়লো ওয়ার্ডরোবটা খুলতেই, আরও একটা পাশবালিশ। ঠিক আমার মতোই আমার ছেলেও পাশবালিশ ছাড়া একদম ঘুমোতে পারে না, তাই জন্য দুটো পাশবালিশ দেখে আমরা দুজনেই খুশিতে আত্মহারা। ওয়ার্ডরোবটায় যথেষ্ট র্যাক্স রয়েছে বেশ কয়েকদিনের জামা কাপড় রাখার জন্য। কোথাও বেড়াতে গেলে হোটেলের ওয়াশরুম কেমন হবে সেইটা নিয়ে আমার কিন্তু ভারী চিন্তা থাকে, তবে দীঘালি 1 আমায় নিরাশ করেনি। এখানে বেশ বড় সড়ো ঝকঝকে তকতকে একটা ওয়াশরুম ছিল, যেখানে গিজার ছিল এবং কোমোড বা ওয়াশ বেসিন কিংবা এই ড্রাই এরিয়া এবং ওয়েট এরিয়া প্রত্যেকটা জায়গায় ভীষণ টিপ টপ ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এছাড়াও 2টো বড় সাইজের টাওয়েল, একটা এক্সট্রা বেডশিটও ছিল, আর ছিল টেবিলের মধ্যে চা কফির এনাফ স্যাশে। তবে এখানে আমার সবথেকে বেশি যেটা পছন্দ হলো সেটা ঘরের লাগোয়া এই বড় সড়ো বারান্দাটা। এখানকার প্রত্যেকটা ঘরের সাথেই কিন্তু লাগোয়া এই বারান্দাটা পাওয়া যায়। এই বারান্দাটা থেকে বাইরেটা দেখতে ভারী ভালো লাগে। প্ল্যান করলাম বিকেলবেলা এই বারান্দায় বসে ওই চা কফির স্যাশেগুলো উদ্ধার করতে হবে। তবে চলুন এখন আমাদের একটু ফ্রেশ হতে হবে, সেই কোন সকালবেলা বেরিয়েছি। ঘরে এসে ওয়ার্কিং ডেস্কটার ওপরে দেখতে পেলাম ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমেরই একটা ব্যাগ।
তার মধ্যে আমাদের তিনজনের জন্য ছিল ডেন্টাল কিট, এছাড়াও একটা শেভিং কিট ছিল শ্যাম্পু, শাওয়ার জেল আর ছিল ময়েশ্চারাইজার। এছাড়াও দুটো শাওয়ার ক্যাপ, একটা চিরুনি এইসবও ছিল। আর চা কফির স্যাশে তো ছিলই, সেটা তো আমি আপনাদের আগেই বলেছি। এইসব ব্যবস্থাগুলো বেশ ভালোই, যদিও এগুলো আমরা কিন্তু অলরেডি রিভিউ এবং ইউটিউব ভিডিওতে দেখেই এসেছি। আমি যা শুনেছি ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের সমস্ত প্রপার্টিতেই নাকি এই জিনিসগুলো দেওয়া হয়। চলুন আর বেশি বকবক করব না, স্নান সেরে এবার খেতে যাই, ভীষণ খিদে পেয়ে গেছে। এই হোটেলেরই একদম গ্রাউন্ড ফ্লোরে আছে এদের নিজস্ব রেস্টুরেন্ট। আমরা যখন চেক ইন করি হোটেলে তখনই আমরা খাবারের অর্ডারটা দিয়েছিলাম, কারণ এরাই বললেন যে খাবার তৈরি হতে বেশ কিছুটা সময় লাগে। কিভাবে বুক করবেন এই হোটেল? ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের নিজস্ব ওয়েবসাইট থেকে। চেক ইন টাইম সকাল 12টা আর চেক আউট টাইম সকাল 10টা। আমরা একটুখানি বসতে না বসতেই চলে এলো আমাদের খাবার। গরম গরম ভাত, ডাল, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, আর তার সাথে নিয়েছিলাম ডাব চিংড়ি আর পমফ্রেটের ঝাল। প্রত্যেকটা খাবারই ভীষণই টেস্টি। তবে আমার যেটা মনে হয়েছে এই রেস্টুরেন্টের খাবারের দাম হয়তো একটু বেশির দিকে। যা হোক, এবার বরং বলা যাক এই হোটেলের রুম রেন্ট কত। আমরা যে রুমটা বুক করেছি, অর্থাৎ এসি ডাবল বেডেড ডিলাক্স বেডরুম, যেটা কিনা ফার্স্ট ফ্লোরে আছে, সেই রুমটার এক দিনের কস্ট পড়ছে 2900 রুপিস, মানে 2900 টাকা পার ডে। এছাড়াও আমাদের সাথে আর্য আছে, আর ওর বয়স 8+, তার জন্য রুম রেন্টের ওপর 20% এক্সট্রা দিতে হয়েছিল। তার কারণ ও আমাদের সাথে একই বেড শেয়ার করবে, আর যদি আলাদা বেড নেওয়া হতো তাহলে রুম রেন্টের সাথে যোগ হতো 30%। স্ট্যান্ডার্ড, ডিলাক্স আর সুইট রুম, এই 3 ক্যাটাগরির রুম আছে এই হোটেলটায়, যেগুলোর ভাড়া মোটামুটি ওই 2200 থেকে 4200-র মধ্যেই ঘোরাফেরা করে, এবং প্রত্যেকটা রুমের জন্য 12% জিএসটি। আরও একটা ব্যাপার হলো, দীঘালি 1-এ এক দিনের জন্য কিন্তু রুম বুক করা যায় না, অ্যাটলিস্ট 2 দিন এখানে থাকতেই হয়। আমরাও ছিলাম 2 দিন, শনিবার আর রবিবার। প্রত্যেক শনি রবিবার এখানে সন্ধেবেলায় নানান রকম মনোরঞ্জনের ব্যবস্থা করা হয়। শনিবার বসেছিল বাউল গানের আসর, আর রবিবার ছিল স্থানীয় শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান। এখানে ব্রেকফাস্টটা ছিল কমপ্লিমেন্টারি। 3 রকম অপশন আছে, দুধ কর্নফ্লেক্স বা লুচি তরকারি, কিংবা ব্রেড, বাটার আর জ্যাম। প্রত্যেকের সাথেই আছে 2টো করে ডিম, কলা আর মিষ্টি। আমরা ঘুরিয়ে ফিরিয়ে নানান রকম ব্রেকফাস্ট নিচ্ছিলাম। সবটাই তো জানানো হলো, চলুন এবার দীঘা এসেছি, একটু সমুদ্র দর্শন না করলে হয়, ঝটপট একটু সমুদ্র দেখে আসি। আজকের ভিডিওটা বরং এই পর্যন্তই থাক, এখন আমরা একটু সমুদ্র উপভোগ করি। এর পরের পর্বে থাকবে দীঘার সমস্ত অ্যাট্রাকশনসগুলোর একদম ডিটেল ডেসক্রিপশন, 2024-এ কোথায় কোনটা ঠিক কিভাবে চলছে। তাহলে আজকের ভিডিওটা আজ এখানেই শেষ করি। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই সেটা আমাকে একটা কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। ফেসবুকের পেজটা ফলো আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আমি আবার আসবো খুব শিগগিরই আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত লিভ লাইফ বংসাইজ, ভালো থাকবেন সকলে।